সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গতকালকে সংবিধান নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে সংবিধানের কতিপয় অনুচ্ছেদ নিয়ে কথা বলবো। যে সকল অনুচ্ছেদে গন্ডগোল লাগতে পারে, সংস্কার হইতে পারে, এমন কিছু অনুচ্ছেদ নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। মানে আজকে ক্লাসে সংবিধান শেষ, গন্ডগোল লাগতে পারে। ওকে, যেমন আমাদের 1 নং অনুচ্ছেদের কথা যদি বলি, প্রজাতন্ত্র। আসলে এখানে কি আছে প্রজাতন্ত্রের মধ্যে? আমাদের 1 নং অনুচ্ছেদের প্রজাতন্ত্র, আসলে প্রজাতন্ত্রের মধ্যে কি থাকতে পারে, বা আমরা যদি বলি যে এই প্রজাতন্ত্রই বা কি, যদি বলা হয় যে প্রজাতন্ত্র কি, তাহলে আমরা যদি এখানে লিখি যে প্রজাতন্ত্র কি, প্রজাতন্ত্র কি, এই যে অনেক সময় আমাদের এই প্রশ্নটা থাকে, যে প্রজাতন্ত্র কি? নাগরিক বা প্রজা বর্গের নির্বাচিত, নাগরিক বা প্রজাবর্গের দ্বারা নির্বাচিত শাসিত রাষ্ট্র। অর্থাৎ এই যে আমরা কাউকে নির্বাচন করে দিলাম, সেই নির্বাচিত প্রতিনিধি আমাদেরকে শাসন করবেন, এটাই হচ্ছে প্রজাতন্ত্র। তাইলে আমাদের 1 নম্বর অনুচ্ছেদে প্রজাতন্ত্রে কি আছে? যে বাংলাদেশ একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র। স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র। বাংলাদেশ একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা, দেখেন, যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে। বাংলাদেশ একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে। এটাই হলো প্রজাতন্ত্রের, মানে আমাদের 1 নং অনুচ্ছেদের মূল কথা এটাই। ওকে, আমরা খুব চুম্বক কিছু, সব অনুচ্ছেদ পড়বো না, কিছু অনুচ্ছেদ। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু বোঝার থাকে, অবশ্যই সেক্ষেত্রে আমরা আলোচনা করব। এটা হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনাদের রিকোয়ারমেন্ট ছাড়া অনুচ্ছেদ আমরা আলোচনা করব না। আমি কিছু অনুচ্ছেদ, যে সকল অনুচ্ছেদ চেঞ্জ হয়ে যেতে পারে, সেই জায়গাটা আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। কারণ সংস্কার হবেই, এই সংবিধান যেহেতু সংস্কার হবে, সেহেতু সংস্কার কমিশন যে সংস্কার করবে, আমরা সেটিকে গুরুত্ব দিব। কিন্তু সংস্কার কমিশন যে সংস্কার করলো, সেটি আমরা বুঝতে পারবো না যদি আমরা এক্সিস্টিং যে কথাবার্তা আছে এইগুলো আমরা না বুঝতে পারি, তাহলে সেগুলো বোঝা আমাদের পক্ষে একটু কঠিন হয়ে যাবে। এই কারণেই হচ্ছে আমাদের এই বিষয়গুলো অ্যানালাইসিস করা। যেমন আমি আপনার সাথে কথা বলতে চাই 4-এর ক নিয়ে। আপনি কনফার্ম থাকেন 4-এর ক পরিবর্তন হবে। 4-এর কয়ে কি আছে? জাতির পিতার প্রতিকৃতি। জাতির পিতার প্রতিকৃতি, জাতির পিতার প্রতিকৃতি, এটা হলো 4-এর কয়ে আছে। এখন আমরা জানি যে আমাদের সংবিধান অনুযায়ী জাতির পিতা যাকে বলা হয় বা বলা হতো, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি ভবনে, যেটা গতকালকে দরবার হল থেকে সরানো হয়েছে, এটা সাংবিধানিক নিয়ম। রাষ্ট্রপতির ভবনে প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি, বেসরকারি, আধা শাসিত
অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে, বাংলাদেশের দূতাবাস, সকল মিশন সমূহে এটা সংরক্ষণ করতে হইবে। অর্থাৎ আমাদের সংবিধান, যে সংবিধানকে অনুযায়ী, মানে যে সংবিধান অনুযায়ী আমাদের দেশ পরিচালিত হয়, সেই সংবিধানের 4 ক অনুচ্ছেদ অনুযায়ী জাতির পিতার প্রতিকৃতি আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে এই সব জায়গায় সংরক্ষণ করা দরকার। এখন এটা কোথার থেকে আসলো, এই 4 কটা কোথার থেকে এসে অ্যাড হলো সংবিধানের মধ্যে, কিভাবে অ্যাড হলো? স্যার, আট কি জাতির পিতা না বাঙালি জাতির পিতা? আরে জাতির পিতা মানে আমি বাংলাদেশ সংবিধান পড়াচ্ছি, ঠিক আছে? তার মানে বাঙালি জাতির পিতা, বাঙালি না, বাংলাদেশের জাতির পিতা, ঠিক আছে? সংবিধান সংস্কার হওয়ার আগে ছবি ছড়াইলো, এটা তো কোনো, যাই হোক, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। জাতির পিতা বলতেই বাঙালি জাতি বোঝানো হয়েছে, বাংলাদেশের জাতির পিতা বোঝানো হয়েছে, এটা আপনাকে বুঝে নিতে হবে, এটা প্রশ্ন করার কিছু নেই। কারণ হচ্ছে আমরা বাংলাদেশ সংবিধান পড়াচ্ছি, আমরা পৃথিবীর সংবিধান পড়াচ্ছি না। হ্যাঁ, এইটা আওয়ামী লীগ সরকার 15তম সংশোধনীর মাধ্যমে 15তম সংশোধনীর মাধ্যমে 15তম সংশোধনীর মাধ্যমে এই বিষয়টি অন্তর্ভুক্ত করে, সংযোজন করে। 15তম সংশোধনীর মাধ্যমে এটি সংযোজন করে, সংযোজন করে। কততম সংশোধনীর মাধ্যমে? 15তম সংশোধনীর মাধ্যমে এটি সংযোজন করে। ওকে, তাহলে একটু খেয়াল করেন, আমাদের এই যে 15তম অনুচ্ছেদ, 15তম সংশোধনী যদি কোনো কারণে বাতিল করা হয় বা স্থগিত করা হয়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি 4 ক বাতিল হয়ে যাবে। আজকে কিন্তু বোঝার ক্লাস, হাসি ঠাট্টার ক্লাস না, সিরিয়াস ক্লাস, বোঝার ক্লাস। আজকে বুঝদারদের ক্লাস, যারা বুঝতে চায় তাদের ক্লাস, যাদের বোঝার ক্ষুধা আছে তাদের ক্লাস। তাদের রাত কয়টা বাজে, ঘুম আছে না নাই, এগুলো তাদের দেখার টাইম নেই। যারা সংবিধান বুঝতে চায়, কনস্টিটিউশন বুঝতে চায়, বাংলাদেশের ল বুঝতে চায়, তাদের জন্য আজকে ক্লাস। যারা ক্যাডার হইতে চায় তাদের জন্য ক্লাস। সো খুব মনোযোগ সহকারে ক্লাস করতে হবে, প্রশ্ন থাকলে আমাকে করতে হবে। তাইলে 15তম সংশোধনী যদি বাতিল করা হয়, তাহলে সবকিছু কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ওকে ওকে, এখন একটা আইন করেছিল এই অনুচ্ছেদ অনুযায়ী যে জাতির পিতার সদস্যদের, জাতির পিতার পরিবারের সদস্যদের, জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত আইন পাস, যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা বাতিল করেছে। এজন্য জানতে হবে আপনাকে নিরাপত্তা সংক্রান্ত, ওটা আবার সাম্প্রতিকে পড়াবো, সংক্রান্ত আইন পাস। অর্থাৎ এই জাতির পিতার পরিবারের সদস্যদের একটা নিরাপত্তা সংক্রান্ত একটা আইন পাস করেছিল যখন আওয়ামী গভর্নমেন্ট ছিল 2001 সালে, তখন 2001 সালে। বর্তমান সরকার 2001 সালের এই আইনটি বাতিল করেন। বর্তমান সরকার এটি কি করে? বাতিল করে। এটা 1 সালে হলো, এটা পাস হয়েছিল কিন্তু 2002 সালে, বুঝতে পেরেছেন? সো এটার সাথে রিলেটেড করে দিলাম, যেহেতু জাতির পিতা নিয়ে কথা হয়েছে, বাংলাদেশের জাতির পিতা নিয়ে। তাদের এই যে 2001 সালের একটা আইন ছিল, এটাও আপনাদের লাগবে পরীক্ষার জন্য, কারণ বর্তমান 2024 সালের এই অভ্যুত্থানের পর এই আইনটি বাতিল করা হয়েছে। অর্থাৎ জাতির পিতার পরিবারের সদস্যদের জন্য এক্সট্রা যে একটা নিরাপত্তা সংক্রান্ত আইন ছিল, এই আইনটি কিন্তু আর থাকলো না। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আচ্ছা, অনেক আলোচনা থাকতে পারে যে এই যে অনেকেই বলেন যে এটি কোন অনুচ্ছেদ? এটা অনুচ্ছেদ না, এটা আমি রিলেটেড কথাবার্তা বলেছি, এটা কোন অনুচ্ছেদ না। অনেকেই বলে যে জাতির পিতা আসলে হোয়াই জাতির পিতা, মানে জাতির পিতা কেন? এটা কেন? আমাদের তো জাতির পিতা একজনই, এইটা কেন? আমরা যদি সংবিধান অনুযায়ী বলি যে এই যে 2001-এর যে আইনের ক ধারা মোতাবেক, যে যা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত বাংলাদেশের অবিসংবাদিত নেতা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
যিনি বাংলাদেশের স্থপতি। হ্যাঁ, এই স্থপতিকে বাঙালি জাতির স্বাধীনতার রূপকার এবং সংবিধান যেটা বলা ছিল যে চতুর্থ সংশোধনীতে 1975-এর ধারা 34-এর খ অনুযায়ী তাকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা এখন আমরা যে জাতির পিতা ফিল করি, মিন করি, অনেক সময় ডিবেট করি, ওই জাতির পিতা আর এই জাতির পিতা না। একটা জাতির যুদ্ধ, আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে যে জাতিটা মুক্তি লাভ করেছে, সেই জাতিকে যে মুক্তির পথ দেখিয়েছে, সেই অনুযায়ী সংবিধানে এটা বলা হয়েছে। এখন যাই হোক, আমি কিন্তু সাংবিধানিক কথাবার্তা বলতেছি, পক্ষ বিপক্ষের কোনো কথা না। এই যে অনেকের মনের মধ্যে থাকতে পারে জাতির পিতা কেন, যাই হোক, এইগুলো আজকে আলোচনা করা এই কারণেই, কারণ এগুলো বাতিল হয়ে যাবে, কনফার্ম থাকেন। আমার অ্যাজাম্পশন বা আমার রিসার্চ যেটা বলে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে আমার দর্শন যেটা বলে, সেটা হচ্ছে এগুলো বাতিল হয়ে যাবে, কিছু থাকবে না। অতএব যে জিনিসটা বাতিল হয়ে গেল, যেদিন বাতিল হলো, পেপার পত্রিকায় আসলো, সেই পেপার পত্রিকায় আসার পরে আপনার বুঝতে প্রবলেম হবে যদি আজকের ক্লাস আপনি না বোঝেন। তখন আপনার মনে পড়বে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো জানতাম, প্রলয় স্যার পড়াইছিল। এই যে কানেক্ট করার জন্য আমি পড়াচ্ছি, না এই বিষয়গুলো আপনাকে আমি পড়াইতাম না, জাস্ট কানেক্ট করার জন্য। লয়ের মেন বিষয় ছিল, অনেক কথাই বলতে হয়, অনেক কথা বলা যায় যে যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে একটা অংশের কাছে যে তিনি খারাপ মানুষ, এই জন্য তাকে হত্যা করা হয়েছে 1975 সালে। কিন্তু যেহেতু শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয় নাই, পুরো পরিবারকে হত্যা করার চেষ্টা করা হয়েছে বা করেছে, এই কারণে তার পরিবারের সুরক্ষা আইনের দরকার ছিল। কারণ একটা অংশ হয়তো এই পরিবারটাকে চায় না, এই পরিবারটাকে স্বনির্মূলে ধ্বংস করতে চায়। এই কারণেই এই আইনটি করা হয়েছিল। হ্যাঁ, তাদের সুরক্ষার জন্য, পারিবারিক সুরক্ষার জন্য এটি করা হয়েছিল। যাই হোক, নির্বাচিত সরকার ছাড়া কি এগুলো বাতিল করতে পারে? এটা একটা জটিল প্রশ্ন আমাকে করেছেন, যেটা আমি আসলে অনলাইনে উত্তর দিতে চাচ্ছি না। অনেক কিছুই এখানে যদি আপনি চিন্তা করেন যে এখানে যদি আপনি একটা শব্দ নিয়ে আসেন, শুধু একটা শব্দ নিয়ে আসেন যে সংবিধান, তাইলে যা কিছু হচ্ছে, যা কিছু করা হয়েছে, তার কোনো কিছুই সম্ভব না। আর যদি একটা শব্দ আপনি নিয়ে আসেন যে বিপ্লব, বিপ্লব বা অভ্যুত্থান, তাইলে সবকিছুই সম্ভব। আমি অল্প কথায় আপনাকে উত্তর দিয়ে দিলাম। যদি আপনি সংবিধানকে প্রায়োরিটি দেন, তাহলে কোনো কিছুই সম্ভব না। যদি আপনি বিপ্লব অভ্যুত্থানকে প্রায়োরিটি দেন, তাহলে বিপ্লব অভ্যুত্থানের পরে এক্সিস্টিং আসলেই কিছু থাকে না। হ্যাঁ, এক্সিস্টিং আসলে হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। তাইলে বিপ্লব বা অভ্যুত্থান এখন আমাদের হয়ে গেছে, যেটাকে আমাদের শিক্ষার ভাষায় বলে ব্ল্যান্ডেড। হ্যাঁ, ব্ল্যান্ডেড হয়ে গেছে, মানে জিনিসটা হয়ে গেছে ব্ল্যান্ডেড, মিক্সার হয়ে গেছে। সংবিধান বাদও দেয় নাই, সংবিধান সামনেও রাখছে, আবার বিপ্লবকেও প্রায়োরিটি দিতেছে। তার মানে এটা একটা খিচুড়ি পাকায় গেছে, এটা একটা খিচুড়ি পাকায় গেছে। খিচুড়ির থেকে বের হইতে হবে। যেটা করবেন একতরফা করেন, একদিকে করেন। যদি আপনি সংবিধানকে প্রায়োরিটি দেন, তাইলে আপনাকে সংবিধান মানতে হবে। আর আপনি যদি সংবিধানকে প্রায়োরিটি না দেন, বিপ্লবকে অভ্যুত্থানকে প্রায়োরিটি দেন, তাহলে সংবিধান আপনাকে সাইড বেঞ্চে ফেলাই রেখেই আপনাকে বিপ্লব বা অভ্যুত্থান অনুযায়ী নতুন করে সবকিছু করতে হবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি সবাই? একদম সাচ্চা কথা, কে রাগ হলেন কে বেজার হলেন এটা কিচ্ছু আসা যায় না আমার। আমি সোজা সাপটা কথাবার্তা। যদি আপনি মনে করেন এটা বিপ্লব, যদি এটাকে বিপ্লব মনে করেন, এটাকে অভ্যুত্থান মনে করেন, তাইলে এর আগে যা ছিল সব পাস্ট, বাদ দিয়ে যেটা প্রধান উপদেষ্টা বলছে রিসেট। হ্যাঁ, তাহলে রিসেট, সব রিসেট। আর যদি আপনি মনে করেন যে না, আমি সংবিধান মোতাবেক চলবো বা সংবিধানকে সংযোজন বিয়োজন করে চলবো, তাহলে সংবিধানকে প্রায়োরিটি দিতে হবে আপনাকে। সংবিধানকে প্রায়োরিটি না দিয়ে আপনি চলতে পারবেন না। বুঝতে পেরেছেন? আর যদি মনে করেন যে না, আমি সংবিধানও কিছু নিব, বিপ্লবেরও কিছু নিব, তাহলে এটা খিচুড়ি হয়ে গেল, এটা খিচুড়ি মার্কা নীতি হয়ে গেল। তাইলে আপনি আসলে চলতে পারবেন না, বিতর্কিত হতেই থাকবেন, কিছুদিন পর পর বিতর্কিত হবেন, এটাই স্বাভাবিক। কিছুদিন পর পর আপনি বিতর্কিত হবেন। ওকে, নির্বাচিত সরকার ছাড়া সংবিধান সংস্কার করে এরপর নির্বাচিত সরকার আসলে সংবিধানের সব হয়তো আবার আগের অবস্থায় চলে যাবে। আবার এমনও হতে পারে এই সরকারকে অবৈধ করে দিতে পারে কোর্টে। সবকিছুই হতে পারে ব্রাদার। এগুলো কোনো কিছুই মানে না, মানে অযৌক্তিক না, মানে অলৌকিক না। সবকিছুই ঘটতে পারে, সবকিছুই হতে পারে। টাইম উইল সে। আমরা জানি না আসলে কি ঘটবে। আমাদের এই বাংলাদেশটা ছোট্ট একটা দেশ, এই দেশটাকে
এই যে বারবার ইতিহাস নিয়েই আমরা পড়ে থাকব, বারবার আমরা জাতির পিতা নিয়েই পড়ে থাকব, বারবার স্বাধীনতার ঘোষক কে কে না এটা নিয়েই পড়ে থাকব, এই তর্ক বিতর্কের মধ্য দিয়েই আমরা 50 বছর পার করেছি। আমাদের উন্নয়নের দিকে কোনো ইয়া নাই, মানে দৃষ্টি নাই। শুধু এই সব যে বিষয়গুলো কখনোই আমাদের ডেভেলপমেন্টের কাজে লাগবে না, জাতির অগ্রগতির কোনো কাজে লাগবে না, সেই বিষয়গুলো নিয়ে পড়ে থাকা বোকামি ছাড়া কিছু না। এগুলো উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর ক্যারেক্টারই হচ্ছে এরকম, বিশেষ করে এই উপমহাদেশের দেশগুলো এরকম। ওকে ওকে। সংবিধান সংশোধন হবে কি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে? হ্যাঁ, এটা জানুয়ারিতে হয়ে যাবে, জানুয়ারি ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে হয়ে যাওয়ার কথা। বুঝতে পেরেছেন, হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংশোধন করতে গিয়ে যে ধাক্কা খাচ্ছে সেই জায়গাটা একটু যাই। এটা একটা অনুচ্ছেদ হলো 7। 7 হলো সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য অনুচ্ছেদ 7-এ আছে সংবিধানের প্রাধান্য। ওকে, তাহলে প্রাধান্যর কথা যদি বলি, শোনেন, আপনারা যে প্রশ্নগুলো করতেছেন সবগুলো প্রশ্নের উত্তরই আমার কাছে আছে, বাট অনলাইন ক্লাসের কারণে সবগুলো উত্তর আমি দিতে পারতেছি না বলে দুঃখিত। আর যদি প্রাসঙ্গিক কোনো প্রশ্ন করেন আমি অবশ্যই সেটা উত্তর দিব। স্যার, আপনার অ্যাজাম্পশন কি বলে বাংলাদেশ নিয়ে? আমার অ্যাজাম্পশন আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি। আমার অ্যাজাম্পশন 2017 সালে আমি বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মসনদে বসবেন, ক্ষমতায় বসবেন। আমি লাইভে বলেছি, আমি অফলাইন ক্লাসে বলেছি, 2017 সালে বলেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস 2024 সালে এই ইয়েতে বসে মসনদে বসেছেন। ঠিক আছে, আমার অ্যাজাম্পশন ভুল হবে না, আমার অ্যাজাম্পশন বৃথা হবে না, যেটা বলেছি সেটাই ঘটবে। ঠিক আছে, অতএব প্যারা নেওয়ার কোনো কারণ নাই। একটা দেশের অনেক কিছুই হতে পারে, অনেক কিছুই ঘটতে পারে, অনেক একটু অপেক্ষা করেন। হ্যাঁ, অপেক্ষা করেন। স্যার, উপদেষ্টা নিয়োগের নিয়মাবলী কি? আচ্ছা, উপদেষ্টা নিয়োগের নিয়মাবলী একটা খসড়া আইন করতেছেন ওনারা 2024, যেটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া থাকবে যে 25 বছরের নিচে কেউ হইতে পারবে না। অর্থাৎ উপদেষ্টা নিয়োগের নিয়মাবলী হচ্ছে সংসদ সদস্য হওয়ার যোগ্যতার মতোই আর কি। অর্থাৎ সংসদ সদস্য হওয়ার যে যে যোগ্যতা থাকলে, যে বয়স 25 হইতে হবে, কোনো মামলার আসামি হওয়া যাবে না, মানে কোনো ফৌজদারি মামলার আসামি হওয়া যাবে না, যদি এই বিষয়গুলো থাকে তাইলে সে সংসদ সদস্য হইতে পারে। ঠিক লাইক সংসদ সদস্য, অর্থাৎ সংসদ সদস্য যেমন 2000 সংসদ সদস্য যেমন 2000 সরি সংসদ সদস্য যেমন 25 বছর হতে হয়, এটাও 25 বছর হইতে হয়। এখন আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে যে তাইলে বর্তমান যে উপদেষ্টা নেওয়া হলো এই ক্রাইটেরিয়া কি ভুল না সঠিক? কারণ একজনের বিরুদ্ধে শুনলাম 4টে মামলা আছে। এগুলো নিয়ে কথা বলাই যেতে পারে। পরবর্তী বাংলাদেশ নিয়ে আপনার কি ধারণা স্যার? বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে? আচ্ছা, আমরা একটু পড়ায় ফিরে যাই। বাংলাদেশ নিয়ে আমার ধারণা আমি অনলাইনে দিতে চাচ্ছি না, আর আপনি আমার বন্ধু, এর কোনো ইয়া নাই, সিকিউরিটি নাই। আপনার ক্লাসের সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, মনে হয় না অনলাইন ক্লাস। আচ্ছা দেখেন, প্রাধান্য, সংবিধানের প্রাধান্য কথা বলি, যে এটা মূল কথা কি? মূল কথা হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। ওকে, দেখেন, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন
কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। ও কর্তৃত্বে কার্যকর হইবে। দেখেন কি লিখছি, একটু খেয়াল করেন। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। ভালো কথা, এই রাষ্ট্রের ক্ষমতার মালিক হচ্ছে জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। অর্থাৎ এই প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। এখন এই জনগণের পক্ষে এই সংবিধান প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ সংবিধানে যে নিয়মাবলী আছে সেই নিয়ম অনুযায়ী হচ্ছে এই জনগণ পরিচালিত হবে, মানে রাষ্ট্র পরিচালিত হবে। এখন বলছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। ভালো কথা, তাহলে জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। এখন 7 নম্বর অনুচ্ছেদে যখন এই কথা বলল, এখন এইখানে তো বিপদে পড়ে গেছে, কারণ সংবিধানের অধীনেই সব কর্তৃত্বের কার্যকর হইবে। এই কারণে ডানে ভাবে না তাকাইয়া এই সংবিধান অনুযায়ী যিনি রাষ্ট্রপতি ছিলেন সেই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে ফেলছে। কথা বোঝেন নাই? এটা অনেকটা হচ্ছে হুটহাট করে বিয়ে করে ফেলানোর মতন, যে দেখে নাই, পাত্র দেখে নাই মেয়ে, হঠাৎ করে বাবা মা বলছে বিয়ে করে ফেলছে। এখন প্রথম চেহারা চিনছে বাসর রাতে যাওয়ার পরে, মানে হঠাৎ করে যখন গেছে চিনছে, তখন এই যে নতুন চেনা নাই জানা নাই একজনকে বিয়ে করে ফেলছে। যে যদি পরে বিয়ে না হয়, হুট করে ভালো পাত্র পাইছে দিয়ে দিছে, সালমান খান পাইছে দিয়ে দিছে, যদি বিয়ে না হয় অন্য কিছু হয়ে যায়। এখন যারা শপথ নিয়েছেন তার মধ্যে একজন আইন উপদেষ্টাও আছেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তিনিও ডান বাম না চিন্তা করে, সামনে পিছনে না তাকিয়ে তিনিও হুট করে এই রাষ্ট্রপতির অধীনেই তিনি শপথ নিয়ে নিলেন। কেন রে ভাই? তিনিও শপথ নিয়ে নিলেন। তাইলে এই যে শপথ আমি যে রাষ্ট্রপতির কাছে নিলাম, ওটা তো সংবিধান অনুযায়ী নিলাম। তাইলে সেই সংবিধান অনুযায়ী আমি শপথ নেওয়ার পর সেই সংবিধান অনুযায়ী তো আমাকে চলতে হবে। তাইলে এই যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং এই সংবিধানের আলোকেই তো তাদেরকে চলতে হবে। এখন দেখি বিপদ আরো কত আছে কিনা দেখি। সংবিধান এর প্রাধান্যর কথা বলা হয়েছে, এখানে কি কি প্রাধান্য দিতে হবে অনেক কথাই বলা যায়। আসলে এটা তো পিলির ক্লাস, রিটেনের ক্লাস না। তো স্যার, বিপ্লবের কারণে সংবিধান বাতিল করা হলে কি বাংলাদেশের সার্বভৌমত্ব বা অস্তিত্ব নিয়ে সমস্যা হবে? সেটা হতেই পারে। সেটা তাইওয়ানের ভবিষ্যৎ হতে পারে, বাংলাদেশের তাইওয়ানের মতো হয়ে যেতে পারে, বা অনেক কিছুই ঘটতে পারে। এখন ধরেন আমি আপনাদেরকে পড়াবো যে 65 অনুচ্ছেদ অনুযায়ী, আমি 65 অনুচ্ছেদ আপনাকে দেখাবো যে যুদ্ধ করতে পারবো আমরা অন্য দেশের সাথে। কেউ যদি আমাদেরকে করতে পারে, যে কেউ যদি আমাদেরকে আক্রমণ করে, সে এখন মায়ানমার আক্রমণ করলো বা ভারত আক্রমণ করলো, তাহলে আমাদের সংবিধান অনুযায়ী নিয়ম হলো 65 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদে উত্থাপন হবে এবং আইন বিভাগ আমাদেরকে পারমিশন দিবে যুদ্ধে ঝাঁপায় পড়ার জন্য। এখন আমাদের আইন বিভাগ নাই, আমাদের জাতীয় সংসদটা নাই, তাহলে 65 অনুচ্ছেদের কার্যকারিতাও নাই। তাহলে এই মুহূর্তে যদি অন্য কোনো দেশ বাংলাদেশকে আক্রমণ করে, ঠেকাবে এটাকে? এই মুহূর্তে ধরেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার ভুলে যান, অন্য দেশ আক্রমণ করলো, এটা ঠেকাবে কে? আপনি কোন পারপাসে, কোন আইন অনুযায়ী, কোন লতে, কোন অর্ডারে আপনি হচ্ছে করবেন, আপনি হচ্ছে আরেকটা দেশের সাথে যুদ্ধ করবেন? আরো অনেক কিছু আছে। মহামান্য রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পারেন না। মহামান্য রাষ্ট্রপতি সংসদ ভাঙতে পারেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। প্রধানমন্ত্রীর পরামর্শ প্রধানমন্ত্রীর পরামর্শ মানে হইল প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়া। আবার রাষ্ট্রপতির পদ শূন্য হইলে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন স্পিকার। দেয়ার ইজ নো স্পিকার। এই মুহূর্তে কোনো স্পিকার নাই। আমার কথা বুঝতে পেরেছেন? সো যে অবস্থা হয়েছে, মানে সবকিছুই একটা ভাল্লাবাল অবস্থায় আছে। আমি মনে করি
মানে পরম করুণাময় সৃষ্টিকর্তা, আল্লাহ বলি, ভগবান বলি, ঈশ্বর বলি, যাই বলি, উনি এই বাংলাদেশটাকে নিজে আগলে ধরে রেখেছেন। নাইলে এই বাংলাদেশটাকে এখন এতটা থাকার কথা না। কতটা ভাল্লাবল অবস্থায় আমরা সবকিছু নিয়ে, এটা সবই হচ্ছে মানে মহান সৃষ্টিকর্তা আগলে রেখেছেন এই বাংলাদেশটাকে, বুঝতে পেরেছেন? নাহলে আসলেই মানে সম্ভব ছিল না সবকিছু। তাহলে অনেক কিছুই এখানে আইনের অনেক মারপ্যাচ আছে, আমরা ওইদিকে না যাই, অনেক কথাই তো বলা যাবে। বাট আমরা সাতের কটা একটু দেখতে চাই, সাতের কটা আমরা একটু দেখতে চাই। সেটা হলো সাতের কয়ে আছে, সাতের কয়ে আছে সংবিধান বাতিল, সংবিধান বাতিল, স্থগিতকরণ, স্থগিতকরণ, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। হ্যাঁ 63 অপরাধ, হ্যাঁ 63, রাইট। সংবিধান বাতিল, হ্যাঁ 63। আমি পড়াবো, একটু একটু অপেক্ষা করেন, পড়াবো। আমি হয়তো 64 বলে ফেলছি, 64 হচ্ছে অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে। সংবিধান বাতিল আর 63 হচ্ছে যুদ্ধ, হ্যাঁ। সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, এই কথাটা বলা হয়েছে। দেখেন, সংবিধান বাতিল করে ফেললেন, কোনো সমস্যা নাই, আপনি সংবিধান বাতিল করেন, স্থগিত করেন। এই মুহূর্তে আপনি কোন জায়গায় আছেন, কোন মুডে আছেন? সংবিধান কি স্থগিত করছেন না বাতিল করছেন, না কিছুই করেন নাই? দেখেন এখানে একটা মজার বিষয় দেখেন, প্রথমে সংবিধান বাতিল করতে চাইলো, যেটা হলো রিসেট। রিসেট মানে আগের সব বাদ। ডক্টর কামাল হোসেন বললেন কারো একার মানে কারো সিদ্ধান্তে সংবিধান বাতিল হবে না, কারণ ডক্টর কামালের মায়া আছে, তিনি হচ্ছেন এই সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। তিনি বললেন কারো একজনের ইয়াতেই তো সংবিধান বাতিল হয়ে যায় না, তাহলে বাতিলের জায়গা থেকে সরে আসলো। স্থগিত, এখন কি সংবিধান স্থগিত আছে? আপনারা বলেন, এখন কি সংবিধান স্থগিত আছে? অবশ্যই পারেন। উনি মার্শাল ল অবশ্যই জারি করতে পারেন, উনি সশস্ত্র বাহিনীর প্রধান, উনি চাইলেই মার্শাল ল জারি করে দিয়ে এই ভেঙে দিতে পারেন। অবশ্যই হি হ্যাজ রাইটস, এক্স্যাক্টলি, আপনি ঠিকই ধরেছেন, এটা সম্ভব। তাহলে স্থগিত করে নাই, তাইলে দেখেন এই জায়গায় কিভাবে আছে, স্থগিত করেও নাই আবার না করাও বাকি নাই, দুই জায়গায়। তাইলে যদি সংবিধান কোনো কারণে বাতিল হয় বা স্থগিত হয়ে যায়, এই যে স্থগিত আছে, এটার ভবিষ্যৎ কি? এটার ভবিষ্যৎ কি বলেন? এটার ভবিষ্যৎ কি? বাতিল হইলো, বাতিল না হইলো, স্থগিত হয়ে গেল, মানে স্থগিত তো হয়ে আছেই, তাহলে এটার ভবিষ্যৎ কি? দেখেন 7 ক অনুচ্ছেদে বলছে কি, একটা কথা বলছে, আমি একটু আপনাদেরকে বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। কোন ব্যক্তি শক্তি প্রদর্শন, আই রিপিট, কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায়, আই রিপিট, দেখেন বর্তমানের সাথে মিলে যাবে, কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায়, তারপরে কি বলছে, এই সংবিধান বা উহার কোন অনুচ্ছেদ রদ, রহিত, বাতিল, স্থগিতকরণ কিংবা উহা করিবার যদি উদ্যোগ গ্রহণ করে কিংবা ষড়যন্ত্র গ্রহণ করিলে এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস ও প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ করিলে বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধে ওই ব্যক্তি অপরাধী হবে। আমি এত মানে সাধু ভাষা না বলি, এত প্যাচ গোছ না করি, যদি কোনো ব্যক্তি এটার উদ্যোগও গ্রহণ করে সংবিধান অনুযায়ী, এখন ধরেন এটা উদ্যোগ গ্রহণ করা হলো, এটা স্থগিত হয়ে গেল কিংবা এটা বাতিল হয়ে গেল, পরবর্তীতে কোনো গভর্নমেন্ট এসে রিভেন্স নিতে চাইলো, এটার একটা পাল্টা জবাব দিতে চাইলো, সে কিন্তু খুব অনায়াসে
যে এটা পরিবর্তন করতেছে তাকে কিন্তু একদম রাষ্ট্রদ্রোহিতা মানে দণ্ডনীয় অপরাধ অর্থাৎ ফাঁসি পর্যন্ত দিতে পারবে, সে কিন্তু ফাঁসির কাস্টে দাঁড়াবে। এটাও কিন্তু সম্ভব, মানে ইন ফিউচারের কথা আমি বলতেছি, তাও কিন্তু সম্ভব। এই যে 7 ক একটা জটিল অনুচ্ছেদ, 7 ক অনুচ্ছেদ যদি না থাকতো তাইলে এতদিন অনেক কিছু হয়ে যেত। 7 ক যদি না থাকতো, বুঝতে পেরেছেন, তাইলে অনেক কিছু চেঞ্জ করা সম্ভব ছিল। ওকে, তাহলে দেখেন আসলে সংবিধান স্থগিত করা যায় না, সংবিধান বাতিল করা যায় না, এটা করা যায় না। এটা করা এই সংবিধান অনুযায়ী হচ্ছে দণ্ডনীয় অপরাধ। বুঝতে পেরেছেন? আশা করি এই কথাগুলো বুঝতে পেরেছেন। আমি কোনো পক্ষের বিপক্ষের কথা বলতেছি না, সরি টু সে, আমি জাস্ট সংবিধান অ্যানালাইসিস করতেছি। সংবিধানে যা আছে, শেখ হাসিনার কি হওয়ার কথা ছিল সেটা হলো আপনার ব্যাপার, দেশের ব্যাপার, শেখ হাসিনার ব্যাপার, এটা আমার ব্যাপার না। শেখ হাসিনা অপরাধ করলে অবশ্যই শাস্তি পাবে, অপরাধ না করলে কি এত বড় ক্ষমতা, 16 বছরের ক্ষমতা রেখে চলে যেতে হয় নাকি? অবশ্যই ক্ষমতা করছে, ন্যাচারাল পানিশমেন্ট হয়েছে, এটাই স্বাভাবিক। আমি তো শেখ হাসিনার পক্ষে বলতেছি না, আমি তো শেখ হাসিনার পক্ষে বলতেছি না, কথা বুঝতে পারছেন? সো উনি তো আর সংবিধান স্থগিত করে দেননি, আমি সংবিধানের স্থগিতের কথা নিয়ে কথা বলতেছি। আপনারা শিক্ষিত মানুষ, শিক্ষিত জবাব দিবেন। আমি স্থগিত বাতিলের কথা বলতেছি, উনি তো সংবিধান বাতিল করে দেয় নাই, স্থগিত করে দেয় নাই। সংবিধানে কোনো কিছু পরিবর্তন হইলে সেটা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হয়েছে, সেটা সংসদের ভোটের মাধ্যমে হয়েছে, আইনের মাধ্যমে হয়েছে। এই মুহূর্তে তো আমাদের সংসদ অধিবেশন নাই, এই মুহূর্তে তো কোনো আইন নাই, মানে ওই সংসদে বসিয়ে এটা 2/3 ভোটের মাধ্যমে কোনো কিছু করবে, সেটা তো নাই। কথা বুঝতে পারছেন? এটা আপনাকে বুঝতে হবে। আমি তো শেখ হাসিনাকে নিয়ে কথা বলতেছি না। শেখ হাসিনা অপরাধী হলে অবশ্যই সে শাস্তি পাবে, অবশ্যই সে শাস্তি পাচ্ছে। একটা মানুষ ক্ষমতা ছেড়ে চলে গেছে, এটা কি শাস্তি না? কি মনে করেন, এটা কি শাস্তি না? এটা অবশ্যই শাস্তি। আমরা শেখ হাসিনা পড়তেছি না, আমরা ডক্টর ইউনূসও পড়তেছি না, আমরা জিয়াউর রহমানও পড়তেছি না, আমরা বেগম খালেদা জিয়া পড়তেছি না, আমরা সংবিধান পড়তেছি। ওকে, দেখেন, তাইলে যেটা বলছেন তাহলে তো একবারে বাতিল করা সম্ভব না। হ্যাঁ, এই আর্টিকেলটাই এখন, এই আর্টিকেলের আবার হচ্ছে রিভেন্স আছে, মানে এই আর্টিকেলের আবার পাল্টা ইয়ে আছে যে 142তম অনুচ্ছেদ অনুযায়ী সংশোধন করতে পারবেন। তাহলে এখানে কিন্তু বলে নাই যে সংশোধন করা যাবে না, এখানে কিন্তু বলে নাই সংশোধন করা যাবে না, এখানে বলছে বাতিল করা যাবে না, স্থগিতকরণ করা যাবে না। কারণ আমাদের সংবিধানের 142তম অনুচ্ছেদ বলছে আমাদের সংবিধান সংশোধন করা যাবে। তো প্রিভিয়াস যে গভর্নমেন্টই ক্ষমতায় আসছে তারা সংশোধন করেছে, তারা কেউ স্থগিত করে নাই, কেউ বাতিল করে নাই। কথা বুঝতে পেরেছেন? এইগুলো বুঝতে হবে। হ্যাঁ, আমরা কোনো ডিবেট করতেছি না, প্লিজ। ওকে, এখন 7 খয়ে গিয়ে কি বললো, আরেকজন আবার খোঁচা দিচ্ছে 7 খ নিয়ে, এই জন্য আলোচনা করতেছি। 7 খয়ে আবার কি বললো? 7 খয়ে বলল সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধনের অযোগ্য। সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধনের অযোগ্য। সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধনের অযোগ্য, এখানে আবার একখান গোতা মারল। একটু দেখেন, এখানে আবার একটা গোতা মারছে। সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন, আমি আজকে আলোচনার মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আমি অলরেডি একটা অনুচ্ছেদ দেখাইছি যেটা বাতিল হয়ে যাবে, কোথায় কোথায় কারেকশন হতে পারে সেই জিনিসগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার কষ্ট হচ্ছে, আমি অনেক কথা বলতেছি, সারাদিন 10 ঘন্টা ক্লাস নিয়েছি, এরপরে আপনাদের ক্লাসে দাঁড়িয়েছি, তার মানে 11 ঘন্টা চলতেছে। আপনাকে বুঝতে হবে আমার গলা এটা, আমি অল্প একটু দেখায় চলে যেতে পারতাম, আমি এত কথা কেন বলবো? আমি এত কথা বলতেছি কালকে কোনো কিছু পরিবর্তন হইলে আপনার কানেক্ট করতে যেন অসুবিধা না হয়। আর পার্সোনালি আমি নন পলিটিশিয়ান, আমি কোনো রাজনীতি করি না। ওকে, কারণ রাজনীতি তারাই করে যাদের রাজনীতি, যারা ভাবে রাজনীতি হচ্ছে ব্যবসা, তারা রাজনীতি করে। আমি এটা মনে করি না যে আমাকে রাজনীতি করে পেট চালাইতে হবে, এই জন্য আমি রাজনীতি করি না। আমি পড়ায় টাকা ইনকাম করি, বুঝতে পেরেছেন?
আমি পড়ায় টাকা ইনকাম করি। যেই রাজনীতি করে সে এটা তার লাভের জন্য করে, ব্যবসার জন্য করে। আমার টাকা ইনকাম করার যোগ্যতা হচ্ছে আমি পড়াই, আমার রাজনৈতিক যোগ্যতা নাই। সো আপনারা সংবিধানকে কানেক্ট করেন, আপনারা শেখ হাসিনা খালেদা জিয়াকে কানেক্ট করার দরকার নাই, আপনার ডক্টর ইউনূসকে কানেক্ট করার দরকার নাই, জাস্ট সংবিধান বোঝেন। ওকে, সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধনের অযোগ্য বলছে যে সংবিধানের 142 অনুচ্ছেদ যাই থাকুক না কেন, 142-এ কি, 142 হলো সংবিধান সংশোধন, 142 হলো সংবিধান সংশোধন। বলছে 142 অনুচ্ছেদে যাই থাকুক না কেন, প্রথম ভাগ প্রস্তাবনা, মনোযোগ দিয়ে শুনেন, মজা পাবেন। এখন যারা এনজয় করতেছেন ক্লাসটা তারা মজা পাবেন, যারা বোঝার চেষ্টা করতেছেন, আর যারা নিজেকে কানেক্ট করতেছেন আপনি কোন দলের আমি কোন দলে, তারা তাদের জন্য আজকে ক্লাসটা না, সরি টু সে। যারা সংবিধানটাকে বোঝার চেষ্টা করতেছেন আজকে ক্লাস ফর টুডে, মানে তাদের জন্য। সো একটু দেখেন, 142 অনুচ্ছেদে সংবিধান সংশোধনের কথা আছে, 142 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধনের কথা বলা আছে। আচ্ছা ভাই, এত পেশাল পয়েন্ট কে? আপনার ঘুম আসলে ঘুমান না আপনি? আপনার ঘুম আইছে এটা কি বলতে হবে? তাহলে আপনি বুঝেনই নাই কিছু, এই সংবিধানের কচু মাথা কিচ্ছু বোঝেন নাই, আপনার পড়াই লাভ হয়নি, আপনার ঘুমাইছে। কি ঘুমাইছে? যে এর মধ্যে ঢুকে গেছে আলোচনার মধ্যে তার কি ঘুম আসে নাকি রে ভাই? বলছে যে আমাদের যে প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, তাহলে কি কি ভাগ, কি কি বলে? প্রথম ভাগ আমি গতদিন দেখাইছি, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, দেখেন প্রথম ভাগ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, 9-এর ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ, 9-এর ক, 9-এর ক, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, 9-এর ক অনুচ্ছেদ সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, তৃতীয় ভাগ, তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ ও একাদশ ভাগের, ও একাদশ মানে সর্বশেষ ভাগের 150তম অনুচ্ছেদ, 150তম অনুচ্ছেদ, একটু খেয়াল করেন, 150তম অনুচ্ছেদ, এইগুলো একটু খেয়াল করেন কি কি বলা হয়েছে। প্রথম ভাগ অর্থাৎ আমাদের প্রজাতন্ত্র, দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি, 9-এর ক, 9-এর কয়ে আছে হচ্ছে জরুরি বিধান, তৃতীয় ভাগ মানে মৌলিক অধিকার, একাদশ ভাগের 150তম অনুচ্ছেদ, এইগুলো কি করা যাবে না, সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোন পন্থায় সংশোধনের অযোগ্য বলে বিবেচিত হইবে। খেয়াল করেন, বলছে 142 অনুচ্ছেদে সংবিধান সংশোধন করা যাবে। আবার বলছে 7-এর ক্ষয়ে বলছে 142 অনুচ্ছেদে যাহাই বলা হোক না কেন, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, 9-এর ক, তৃতীয় ভাগ, একাদশ ভাগের 150তম অনুচ্ছেদ কোনো অবস্থাতেই বাতিল করা যাবে না। সোজা কথা, এইগুলো বাতিল করার কোনো সুযোগ নেই। তার মানে 7-এর ক, 7-এর খ কিচ্ছু বাতিল করতে পারবে না। এখন আসেন মূল আলোচনায়। যদি সংবিধান কারেকশন করতে হয় তাহলে এগুলো রেখে কারেকশন করতে হবে, আর যদি সংবিধান একবারে বাতিল করে দেয় সেটা ভিন্ন কথা, এগুলো বাতিল করার সুযোগ নেই। আপনি আইন বিভাগে হাত দেন কোনো সমস্যা নেই, নির্বাহী বিভাগে হাত দেন সমস্যা নেই, আপনি কালকে রাষ্ট্র ব্যবস্থা করে ফেলেন প্রেসিডেন্সিয়াল, কোনো সমস্যা নেই,
যে প্রধানমন্ত্রী শাসিত রাষ্ট্র ব্যবস্থা থাকবে না, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থাকবে, কোনো সমস্যা নেই, এইগুলো পরিবর্তন করা যাবে। কিন্তু এই কয়টা জায়গায় আপনি হাত দিতে পারবেন না। তাহলে আমরা এখন দুইটা জায়গায় আছি, একটা হলো সংবিধান সংশোধন, যদি সংশোধন করেন তাহলে এক ধরনের, আর যদি বাতিল করেন তাহলে আরেক ধরনের। বাতিল করলে সব বাতিল, নতুন করে সংবিধান করবেন। আর যদি সংশোধন করেন তাহলে এইগুলো রেখে সংশোধন করতে হবে। আর এইগুলো যদি রাখেন তাহলে আপনার ৭ ৭ ক ৭ খ অনুযায়ী আপনি ফেসে যাবেন ভবিষ্যতে। ৪ ক বাতিল করা যাবে না এই অনুযায়ী, ৪ ক বাতিল করার সুযোগ নাই। ওই যে করবে সেটা সেটা কি হবে, অসাংবিধানিক হবে, অনিয়ম হবে। এই নিয়ম অনুযায়ী পরবর্তীতে আবার মামলা হবে। সোজা কথা, এই নিয়ম অনুযায়ী পরবর্তীতে আবার মামলা হবে। এটা নিয়ে সংবিধান যেটা বলছে আমি সেটা বলছি আপনাদেরকে। ওকে, তাইলে যে জায়গাগুলোতে জটিলতা আছে আমি আপনাদেরকে শুধু সেই জায়গাগুলো একটু বোঝানোর চেষ্টা করতেছি যে এই জায়গাগুলোতে জটিলতা আছে, যে জটিলতা ওনারা সংশোধন করতে গিয়ে ফেস করতেছে। হ্যাঁ, 15তম সংশোধনী বাতিল করলে এটা বাতিল হবে, এটা সত্য, কারণ 15তম সংশোধনী এবার বাতিল করা যাবে। বাতিল আওয়ামী লীগ সরকারও করছে, 5ম সংশোধনী বাতিল করে দিছে আওয়ামী লীগ সরকার, ওটা করা যাবে। 15 বাতিল মানে ওটা বাতিল, অটো বাতিল হয়ে যাবে। কিন্তু সেটার জন্যও কিছু সাব আর্টিকেল আছে, সে জায়গায় আমরা আলোচনায় যাব না। তাতেও প্রবলেম আছে, প্রবলেম নাই তা না। আচ্ছা, রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে তেমন কোনো অনুচ্ছেদ নাই যে অনুচ্ছেদগুলো বাতিল করবে বা সংস্কার হইতে পারে। আমরা ওই জায়গায় আলোচনায় না যাই, ওই জায়গার আলোচনাটা আমাদের খুব একটা দরকার নাই। শুধু 25 নম্বর অনুচ্ছেদ আমাদের যেটা হচ্ছে পররাষ্ট্র নীতি বা হচ্ছে বৈদেশিক নীতি। এখন দেখেন, সরকার চাইলে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, সরকার চাইলে অনেক কিছু করতে পারে। সরকার যদি চায় আমরা সমাজতন্ত্র রাখবো না বা আমরা মালিকানার নীতি করব না, যে আমরা সমাজতন্ত্রই রাখবো, মালিকানার নীতি চেঞ্জ করব, আমরা এটাকে এমনিতে পূর্ণ যেহেতু আমাদের মিশ্র অর্থনীতি, তাহলে আমরা এটাকে পুঁজিবাদী অর্থনীতি করব, অনেক কিছু করা যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের আরেকটা অনুচ্ছেদ নিয়ে কথা বলা দরকার, সেটা হলো 22 নং অনুচ্ছেদ নিয়ে কথা বলা দরকার। আমরা একটু 22 নিয়ে কথা বলি। অর্থাৎ 22-এ ছিল নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। ওকে, দেখেন অনুচ্ছেদ 22-এ যেটা বলা হয়েছে, এটা আগে তারিখ লিখে রাখেন, সাল এবং তারিখ লিখেন। 2007 লেখেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয় কত সালে, কত তারিখে, এটা একটু লিখে রাখেন। 2007 সালের 1 নভেম্বর। 1 নভেম্বর 2007 সালে এটাকে পৃথক করা হয়। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে, যে সরকারের যে অঙ্গ, আগে নির্বাহী বিভাগ বিচার বিভাগ একসাথে ছিল, এখন এটাকে আলাদা করা হয়েছে। এটা ভালো কাজ করছে, এটা খারাপ কাজ না, এটা 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 যথেষ্ট সুন্দর একটা কাজ করছে। এই সময়ে ক্ষমতায় ছিল ফখরুদ্দিন সরকার। তবে ফখরুদ্দিন সরকারের শাসন আমলটা একটা নজিরবিহীন শাসন আমল ছিল। সেটা দৃষ্টান্তমূলক শাসন ব্যবস্থা ছিল। চেষ্টা করেছে অনেক কিছু, মিসম্যানেজমেন্টও হয়েছে, বাট অনেক কিছু করেছে আর কি। তো এটা আসলে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ পৃথকীকরণ পড়াইলে আজকে সারা রাত লাগবে। এটা একটা মামলা, হ্যাঁ, যেটা হলো মাজদার হোসেন মামলা। একটা মাজদার হোসেন নামে মামলা ছিল, সেই মামলা হচ্ছে এই বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে পৃথক করা হয়।
এটা বিশাল কাহিনী। সেই কাহিনী আসলে প্রিলিমিনারিতে পড়াবো না, যদি রিটেন পড়াই আপনাদেরকে, এই রিটেনের মধ্যে অবশ্যই সেই আলোচনা করা হবে। ঠিক আছে। আর পৃথকের যে ব্যাপারটা সেটা অবশ্যই আপনারা বোঝেন, না বোঝার কিছু নেই। আসেন আমরা আরেকটু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলি হচ্ছে, যেখানে এটা ধরেন সাজেশন দিয়ে গেলাম আর কি। হ্যাঁ, এটা ধরেন সাজেশন আকারে দিয়ে গেলাম। আমাদের অনুচ্ছেদ 25-এ কি বলছে? অনুচ্ছেদ 25 হচ্ছে পররাষ্ট্র নীতি, তাই না? পররাষ্ট্র নীতি বা আরেক নাম হলো বৈদেশিক নীতি, ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, যেটা আমাদের পররাষ্ট্র নীতির মূল কথা, বৈদেশিক নীতি। এটা হলো শিরোনাম। তাহলে কি বলা হয়েছে? বলা হয়েছে আমাদের পররাষ্ট্র নীতিতে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির কথা বলা হয়েছে। সংহতির উন্নয়ন ও সংহতির উন্নয়ন। দেখেন, আমি এত ব্যাখ্যা করে সংবিধান কোনো সময় পড়াই না প্রিলিমিনারিতে। আমি একটু কম ব্যাখ্যা করেই পড়াই, কারণ পিলির পোলাপান বললাম, সরি টু সে, আপনারা নিতে পারেন না এই জিনিসগুলো। নেওয়াটা, এই ওয়েটটা নেওয়া কঠিন আপনাদের জন্য। এগুলো আসলে রিটেনে আলোচনা করি, পিলিতে করি না। আজকে কেমনে কেমনে যেন করে ফেললাম, মানে দেশের প্রেক্ষাপট অনুযায়ী করা দরকার ছিল, এই জন্যই করেছি আর কি। ঠিক আছে। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন, অর্থাৎ আমাদের পররাষ্ট্রনীতির মূল কথা হচ্ছে এই, আমরা সবার সাথে বন্ধুত্ব রাখবো, কারোর সাথে বৈরিতা রাখবো না, এবং কোনো ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে আমরা শক্তি প্রয়োগ করব না, এবং অলওয়েজ নিরস্ত্রীকরণের চেষ্টা করব আমরা। অর্থাৎ ধরেন আমরা কোনো রাষ্ট্রের সাথে যে সম্পর্কের উন্নয়ন করব, সেখানে আমরা কোনো প্রকার প্রেশার ক্রিয়েট করব না, সেখানে আমরা শক্তি প্রয়োগ করব না, আমরা সেখানে পাশাপাশি নিরস্ত্রীকরণের পক্ষে থাকব, আমরা অস্ত্রীকরণের পক্ষে থাকব না। ঠিক আছে, অস্ত্রীকরণের পক্ষে আমরা থাকব না। এইগুলো ছিল হচ্ছে আমাদের যেমন সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে, নিপীড়িত জনগোষ্ঠীর বিরুদ্ধে আমরা কথা বলবো, যে কারণে আমাদের ফিলিস্তিনের পক্ষে আমরা কথা বলেছি, কারণ ফিলিস্তিন নিপীড়িত। এরকম যারা নিপীড়িত জাতি আছে, নিপীড়িত দেশ আছে, তাদের পক্ষে আমরা কথা বলবো। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আমাদের পররাষ্ট্র নীতির মূল কথা। ওকে, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আন্দোলন হয়েছে, কোটা আন্দোলন হয়েছে, আমরা একটু ওই জায়গাটায় যাওয়ার চেষ্টা করতেছি। আমরা ওই জায়গাটায় কিছু আলোচনা রাখবো আজকে আপনাদের জন্য। ঠিক আছে। ওকে, যেমন আমরা যদি অনুচ্ছেদ 27-এর কথা বলি, অনুচ্ছেদ 27-এর কথা যদি বলি, তাইলে দেখেন আইনের দৃষ্টিতে সমতা, আইনের দৃষ্টিতে সমতা। আইনের দৃষ্টিতে সমতা, আইনের দৃষ্টিতে সমতা। একটু দেখেন, খেয়াল করেন, আমরা যদি 27 অনুচ্ছেদের কথা বলি যে কি কি আছে। 27-এর কয়ে বলছে যে 27-এর কয়ে বলছে আইনের দৃষ্টিতে সমতার কথা, আইনের সমতা। 27-এর কয়ে এই কথা বললো, আইনের দৃষ্টিতে সমতা। তবে ক্ষয়ে বলল যে আইনের সমান আশ্রয় লাভ। থাকেন, শেষ পর্যন্ত থাকেন, অনেক কিছু পাবেন আজকে। আইনের সমান আশ্রয় লাভ। এটা হলো 27-এর ক আর খ, এই দুই জায়গা এটা বললো, তাই না? ক আর খ, যে সমান কি, যেমন আমাদেরকে বলা হয়েছে যে আমাদের এই যে 27-এর ক, আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে, যেটা
স্বেচ্ছাচারী ক্ষমতার অনুপস্থিতি, অর্থাৎ কোনো ক্ষমতার অপব্যবহার করা যাবে না, স্বেচ্ছাচারিতা করা যাবে না। আইনের চোখে সমতা, নাগরিকের অধিকারের কথা, এইগুলো নিশ্চিত করতে হবে। এবং এখানে আমরা এমনিতে জানি যে এখানে শুধু নারী পুরুষের ক্ষেত্রে সমতা না, ধনী গরিব সকল ক্ষেত্রে, রাজা প্রজা সাধারণ জনগণ প্রত্যেকের সাথে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের সমতা বিরাজ করতে হবে, সমতা রাখতে হবে। এখানে কোনো স্বেচ্ছাচারিতা চলবে না। এইগুলো যদি স্বেচ্ছাচারিতা চলে তা অবশ্যই অসাংবিধানিক বলে বিবেচিত হবে। বুঝতে পেরেছেন? এই জন্যই বলা হয়েছে যে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে। আইনের দৃষ্টিতে সমতার মধ্যে আরো অনেক কথাই বলা হয়েছে, যেটা আপনারা এর আগেও হয়তো কম বেশি পড়েছেন। আচ্ছা, সমাজতন্ত্রতে নাকি সবচেয়ে বেশি গণতন্ত্র অনুসরণ করা হয়। আপনি আহ গণতন্ত্র বলতে কি বোঝেন এটা আমাকে একটু বোঝান না। আমি কিন্তু গণতন্ত্র বুঝি না আসলে। আমার কাছে গণতন্ত্রকে মনে হয় যে গরিবের চাঁদ দেখা, বা হচ্ছে কি বলবো, যে গরিবের ফুর্তি। হ্যাঁ, মানে গণতন্ত্র আসলে কি আমি বুঝি না, সংজ্ঞাটা বুঝি না, আমার একটু বোঝাই বলেন, তারপরে আমি উত্তর দিব। গণতন্ত্র কি? হোয়াট ইজ ডেমোক্রেসি? কি আর গণতন্ত্র? একটা দুর্বল দেশে, অনুন্নয়নশীল দেশে, উন্নয়নশীল দেশে গণতন্ত্রের কি দরকার? হ্যাঁ, এগুলোর কি দরকার? এত রাজকীয়তার কি দরকার? কিসের গণতন্ত্র? কি করবেন গণতন্ত্র দিয়ে আপনি? ভিজায় পানি খান গণতন্ত্র। কোন কাজে লাগতেছে গণতন্ত্র আমারে বলেন না। বাংলাদেশে এই 50 বছরে গণতন্ত্র কোন কাজে লাগছে? অনুচ্ছেদ 29, আমার কথা কিছু মনে করেন না। হ্যাঁ, এই যে চীনে নির্বাচন নিয়ে মাতামাতি দেখেন, কোনো মাতামাতি আছে? নির্বাচনী খরচ, নির্বাচন নিয়ে মাতামাতি করা কোনো কিছু আছে? রাশিয়ায় আছে? কে প্রেসিডেন্ট হলো কে হইলো না এটা নিয়ে কোনো ইয়ে আছে? হুম, নাই। তাইলে কি করবেন আপনি গণতন্ত্র দিয়ে? খুদাই এগুলো। দেখেন, সরকারি নিয়োগ লাভের সমতা, যেটা আপনারা জানতে চান। হ্যাঁ, সরকারি নিয়োগ লাভের সমতা। 29 বলছে সরকারি নিয়োগ লাভের সমতার কথা। এখন 29 আসলে অনেক কথা আছে, আমি সংক্ষেপে বলি, আপনারা একটু পড়ে নিন। যে প্রজাতন্ত্রের কর্মে যারা নিয়োগ পাবে, মানে যারা পদ লাভ করবে, এই ক্ষেত্রে নাগরিকের জন্য সবার জন্য সুযোগ সুবিধা থাকতে হবে। এটা বলেছে 29-এর 1-এ বলছে আর কি এই কথাগুলো। এরপরে বলছে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ, জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদের লাভের অযোগ্য হইবে না, কিংবা সেই ক্ষেত্রে তাহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাবে না। অর্থাৎ ধর্মের কারণে বৈষম্য তৈরি করা হলো, সেটা হবে না। তারপরে বলা হইলো যে জন্মস্থানের কারণে তাকে বৈষম্য করা হইলো, যে ওর বঙ্গ উত্তরবঙ্গে, এই বৈষম্য করা যাবে না। গোষ্ঠী, যে ও গোষ্ঠীতে হইলো শেখ পরিবারের মানুষ, ওর সাথে বৈষম্য করা যাবে না, এটা করা যাবে না সংবিধান অনুযায়ী। ঠিক আছে। এরপরে আমরা যদি বলি যে আর একটা কথা বলছে যে এই অনুচ্ছেদে যাহাই থাকুক না কেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী অবশ্যই একটি কোটা সুবিধা পাবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী কারা? ধরেন বাংলাদেশের একসাথে সকল জেলায় ডেভেলপমেন্ট হচ্ছে না, কোনো একটা জেলা পড়ে আছে, দুর্বল অবস্থায় আছে, ওই জেলার একটা জেলা কোটা থাকবে। যে যদি এই বছর 300 ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়, তাহলে ধরেন এই মুহূর্তে ধরেন জামালপুর পিছিয়ে আছে, তাহলে জামালপুরে যদি কোটা দেওয়া হয়, জামালপুরে যদি কোটা দেওয়া হয়, তাহলে জামালপুরে কনফার্ম একজন ম্যাজিস্ট্রেট এখানে হবে, তাহলে জামালপুর এগিয়ে গেল।
এটা হলো জেলা কোটা। তারপরে বলছে ডিজেবল, প্রতিবন্ধী। একটা প্রতিবন্ধী সমাজে অনেকটাই সে বৈরী তা মোকাবেলা করে, সে অনেকের হচ্ছে মোকাবেলা করে। এই কারণে আহ এই প্রতিবন্ধী কোঠা, উপজাতি, উপজাতি কিছুটা পিছিয়ে আমাদের থেকে, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা থেকে অনেক দূরে তারা, এই জন্য এখানে কোটা রেখেছিল। এর সাথে একটা কোটা রেখেছিল, সেটা হলো মুক্তিযোদ্ধা কোটা, যেটা নিয়ে সব সমস্যা। আর নারী কোঠা, নারীদেরকে অগ্রসর করার জন্য নারী কোঠা দরকার ছিল। এটা আসলে মুক্তিযোদ্ধা কোঠার যে ব্যাপারটা, এটার পার্সেন্টেজটা খুব বেশি ছিল, যেটা বিসিএস এর ক্ষেত্রে 30%, এটা মাত্রা অতিরিক্ত ছিল। এইটা একটা বাড়াবাড়ি, এইটা ঠিক হয় নাই। এই মুক্তিযোদ্ধা কোঠা কোনোভাবেই 10%-এর বেশি রাখা ঠিক হয় নাই। 10% থাকলে আজকে বাংলাদেশে এটা নিয়ে আন্দোলন হইতো না। এই কোটার বিরুদ্ধে যে আন্দোলন, এটা যৌক্তিক। স্পেশালি ডিজেবলদের কোটা দেওয়া উচিত, নারীদের কোটা থাকা উচিত। অনেক নারীরাও কোটা চায় না বলে আন্দোলন করছে। এটা দেখবেন নারীরা কিছুটা পিছিয়ে যাবে, কারণ পুরুষদের চেয়ে নারীরা একটু দুর্বল, শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল, সামাজিকভাবে দুর্বল, সবকিছুতেই দুর্বল। একটা পুরুষ যা করতে পারে একটা নারী করতে পারে না। একটা কোটার কারণে নারীটা এগিয়ে যাচ্ছিল, এগিয়ে যায়। নারী কোটা বন্ধ করার কোনো দরকার ছিল না, উপজাতীয় দরকার নাই। দরকার হলো মুক্তিযোদ্ধা কোটা, এটা 30% থেকে নামায় 10%, 5% আনলে কোনো ঝামেলা হতো না। সো যাই হোক, ঝামেলা হয়ে গেছে আমি বললাম, বাট কোটার কিন্তু দরকার আছে। হ্যাঁ, কোটার কিন্তু দরকার ছিল। আচ্ছা, আরো দুই একটা অনুচ্ছেদ নিয়ে আলোচনা করি, আসেন। অনেক কথা তো বলা যাবে না। যেমন না না, তাহলে সমান অধিকার কেমনে হইলো আপনাকে বুঝতে হবে। 29-এ বললো সমান অধিকার লাভ করবে, কি কি কারণে বলছি আমি কিন্তু ব্যাখ্যা করেছি রায়হান ভাই, আমি কিন্তু ব্যাখ্যা করেছি কি কি কারণে। যে ধর্মীয় কারণে বৈষম্য করা হলো, সে সমান সুযোগ সুবিধা পাইল না। একজন হিন্দু, একজন মুসলিম, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, এইটা বলা হয়েছে যে ধর্মীয় কারণে, জন্মস্থানের কারণে, যে অমুক দৃষ্টিকে তার জন্ম, এই বৈষম্যগুলো করা যাবে না। কিন্তু পরবর্তীতে আর্টিকেলে বলা হয়েছে কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকার নির্বাহী ক্ষমতা বলে তাদের কিছু সুযোগ সুবিধা প্রদান করবে, এটাই বলা হয়েছে। অবশ্যই এটা সুযোগ সুবিধা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অবশ্যই টেনে নিতে হবে একটা সমাজে, তাহলে সেই সমাজে কখনোই ব্যালেন্স করবে না, ইমব্যালেন্সড হয়ে যাবে সমাজটা। আপনাকে এটাকে বাস্তবতার নিরিখে বোঝার ব্যবস্থা করতে হবে। একটা সমাজ কখন আগাবে, যখন ব্যালেন্সড হবে। আপনার সব হয়ে গেল, পূর্ববঙ্গ অনেক বড় লোক হয়ে গেল, উত্তরবঙ্গ পড়ে থাকলো, তাহলে আপনি ডেভেলপমেন্ট বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না এটা ডেভেলপড হয়েছে। আপনি দেখেন না, যারা চরের তীরে, যারা নদীর চরের কাছে বসবাস করে, তারাই না জানে জীবন কত দুর্ভেদ্য, কত দুঃসহ যন্ত্রণাময়। তারা আপনার মতো পড়তে পারে, তারা আপনার মতো করে স্বপ্ন দেখতে পারে, তারা আপনার মতো করে, আপনি জানেন কত মানুষ কত স্ট্রাগল করে। এখন না সারা বাংলাদেশে কারেন্ট আছে, একটা সময় কি পরিমাণ স্ট্রাগল করতো পড়ালেখা করার জন্য যারা পাহাড়ে থাকতো। তার জন্য আপনি সুযোগ সুবিধা তো দিবেন, না দিলে সে কিভাবে এগিয়ে আসবে? তাকে তো অপরচুনিটি দেওয়া লাগবে আপনার, তাকে তো বের করে আনতে হবে। একটা দেশের তো সব জায়গায় সমতল না, সব জায়গায় একইভাবে না, এটা হতে পারে না। এই জন্য দরকার আছে, এটা দরকার আছে, কিন্তু সেটা পার্সেন্ট বেশি করা যাবে না, সেটা ওভার করা যাবে না, সেইখানে বৈষম্য তৈরি করা যাবে না। এই পার্সেন্টের কারণে অন্যরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। আপনি দেখেন, আপনার যদি সব দিয়ে 10-15% কোটা হয়, কেউই বঞ্চিত হবে না, আপনি আপনার জায়গায় কিন্তু এগিয়ে যাবেন। কিন্তু সেই কোটা যখন 56% হয়েছে, তখনই তো সমস্যা হয়েছে। আমি এটার বিপক্ষে। আমি 18 সালেও এটা বিপক্ষে, আমি মিছিলে পর্যন্ত, আন্দোলনে পর্যন্ত গিয়েছি, আমি শাহবাগে আমি গিয়েছি, আমি এটার বিপক্ষে। হোয়াই 56% কেন কোঠা হবে? কিন্তু হ্যাঁ, যিনি উপজাতি, তিনি এই সমাজ থেকে, চলমান সমাজ থেকে অনেক পিছিয়ে আছেন, যিনি পাহাড়ে বসবাস করেন অনেক পিছিয়ে আছেন, তার জীবন যে কত দুর্ভেদ্য আপনি জানেন না। তার জন্য যদি একটা পার্সেন্টেজ আনা হয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে একটা পার্সেন্টেজ, চাকরির ক্ষেত্রে একটা পার্সেন্টেজ, এই জায়গা থেকে উঠে আসবে, উঠে আসলে ওই জায়গাটা ডেভেলপড হবে। এইটা আপনাকে মেনে নিতেই হবে, বুঝতে পেরেছেন? এইগুলো না বুঝলে হবে না।
সো এই জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, বাস্তবতা দিয়ে চেষ্টা করতে হবে বোঝার। অনুচ্ছেদ 33, আমি সেই সকল অনুচ্ছেদ নিয়েই কথা বলতেছি যেগুলো বর্তমান দরকার, ঠিক আছে। 33 নিয়ে কথা বলতেছি, গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ ও আটক সম্পর্কে রক্ষা কবচ, এটা নিয়ে কথা বলি। যে ধরেন আপনাকে পুলিশ ধরতে আসলো, পুলিশকে কারণ দর্শাইতে হবে, লিখিত কারণ দিতে হবে কি কারণে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে, কি কারণে আপনাকে গ্রেপ্তার করা হলো। প্রথম হচ্ছে এটা। দ্বিতীয়ত, আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর 24 ঘন্টার মধ্যে আদালতে তুলতে হবে। কয় ঘন্টার মধ্যে? 24 ঘন্টার মধ্যে আদালতে তুলতে হবে। এবং আপনার পরিবার আইনের আশ্রয় লাভের অধিকার ভোগ করবে, অর্থাৎ আইনজীবী নিয়োগ করতে পারবে। তাহলে দেখেন, প্রথমত পুলিশ আপনাকে গ্রেপ্তারের পূর্বে অবহিত করবে যে আপনাকে এই কারণে গ্রেপ্তার করা হলো, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনাকে নিয়ে যাওয়ার পর 24 ঘন্টার মধ্যে আদালতে তুলতে হবে কি কারণে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আপনার পরিবার আপনার জন্য আইনজীবী নিয়োগ করবে, রক্ষা কবচ হবে। কিন্তু কি হয়েছে, সাবেক গভর্নমেন্ট, আমি আওয়ামী লীগ গভর্নমেন্টের কথা বলতেছি, কিংবা অতীতে যে কোনো গভর্নমেন্টই কি করছে, অনেক সময় ক্ষমতার অপব্যবহার করেছে। অপব্যবহার করে একজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তার পরিবার জানেই না যে সে বেঁচে আছে না মরে গেছে, কোথায় আছে, জেলে আছে না খালে আছে, কিছুই জানে না। এটা অবশ্যই অপরাধ, এটা ডেফিনেটলি অপরাধ, এটা কখনোই আপনাকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই। ইভেন এখনো হচ্ছে, আমরা একটা পরিবর্তিত বাংলাদেশে আছি, সেখানেও হচ্ছে। এই জায়গাগুলো থেকে আমাদেরকে বের হতে হবে, অর্থাৎ আপনার পরিবার আইনের আশ্রয় লাভ করতে পারবে, সমান অধিকার লাভ করতে পারবে, এবং 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে তুলতে হবে, আইনজীবী নিয়োগ করতে পারবে। এই যে ধরে নিয়ে গিয়ে মামলা দেওয়া, তারপরে মিথ্যা মামলা দেওয়া, আদালতে হাজির না করা, গুম করে ফেলানো, এগুলো হচ্ছে প্রচন্ড ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধ থেকে আমাদেরকে বের করতে হবে। অবশ্যই 33 কেউ খর্ব করলে, সংবিধানের কোনো একটা আর্টিকেল খর্ব করলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। সংবিধানের কোনো একটা আর্টিকেলের যদি ব্যত্যয় ঘটে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। অবশ্যই যদি আপনার আপনার পরিবারের কাউকে অন্যায়ভাবে ধরে নেওয়া যাওয়া হয়, অবশ্যই আপনি আইনের আশ্রয় নিতে পারবেন এবং ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু কার কাছ থেকে ব্যবস্থা নেবেন? যার কাছে নিবেন সে তো নিজেই অন্যায়কারী। সমস্যা তো হচ্ছে এইটাই। বলে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। সমাজটাকে ঢেলে সাজাতে চেয়েছিলাম, সমাজটাকে ঢেলে সাজাতে পেরেছি কি? সব জায়গায় পচন ধরে আছে। আপনি কয়টা পচন রোধ করবেন রে ভাই? যাকে দিয়ে ভূত তাড়াবেন তাকে তো ভূতে ধরে। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আপনি কি করবেন বলেন? আহ কই হতো না তো। হ্যাঁ, হতো না, বললাম তো। এগুলো তো অন্যায়। অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। আপনি যখন অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বলতে পারবেন না, আপনি বুঝবেন যে আপনার মধ্যে মনুষ্যত্ব মরে গেছে। আপনি অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বলতে না পারলে বুঝতে হবে আপনার মধ্যে মনুষ্যত্ব মরে গেছে, আপনি আর মানুষ নাই। আচ্ছা, আমরা আমরা আরেকটা অনুচ্ছেদ নিয়ে কথা বলবো আজকে, সেটা হলো 44 অনুচ্ছেদ নিয়ে। ঠিক আছে? এই বাস্তবিক প্রতিফলন তো অনেক কিছুরই নাই। আপনি কি বাস্তবিক প্রতিফলন চান বলেন?
বাস্তবিক প্রতিফলন কি হইতে হবে? আহ বাস্তবে যেটা পরিবর্তন দরকার, পরিবর্তন হইতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন হইতে হবে। এটা হলো সত্য কথা। আমাদের মানসিকতার পরিবর্তন দরকার, অন্য কোনো কিছুর পরিবর্তন দরকার না। আমরা মানসিকভাবে পরিবর্তন হইলেই আমাদের দেশ পাল্টে যাবে। আমরা আগে আমাদের জায়গা থেকে আমাদের মানসিকতার পরিবর্তন করতে পেরেছি কিনা, সেটা আস্ক ইয়োরসেলফ। আপনার জায়গা থেকে আপনি পরিবর্তন হতে পেরেছেন কিনা। আমাদের মানসিকতাই হচ্ছে স্বৈরাচারী। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে স্বৈরাচার লুকায়িত, শুধু একটা মানুষের মধ্যে না, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে স্বৈরাচারী মনোভাব লুকায়িত। বলে, ওই যে একটা কথা বলতো, আমরা মাঝে মাঝে মজা করতাম, বলে যে কৃষক কত ভালো, কৃষক তো দুর্নীতি করে না। সচিব কত খারাপ, সচিব তো দুর্নীতি করে। বাইরে কৃষক তো সুযোগ পায় না, এই জন্য দুর্নীতি করতে পারে না। তাকে দুর্নীতির একটা সুযোগ করে দেন না, সে করতে পারে কিনা, করে কিনা দেখেন। বলে মেয়েটার না চরিত্র খুব ভালো। আমি তা বলি না, আমি বলি চরিত্র খারাপ করার কোনো সুযোগ পায় নাই। দেয়ার ইজ নো অপরচুনিটি। তার কোনো অপরচুনিটি ছিল না, সুযোগের অভাবে সে চরিত্রবান। ছেলেটা সুযোগের অভাবে চরিত্রবান। সো এই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে, ঠিক আছে? সো আমাদেরকে যদি এই সব জায়গা থেকে বের না হইতে পারি, কখনোই পরিবর্তন হবে না। অনুচ্ছেদ 44 নিয়ে একটু কথা বলতে চাই। অনুচ্ছেদ 44, মনে হয় 44 দিয়েই শেষ করতে হবে, কারণ 44-এর সাথে 102 আছে। সেটা হলো আগামী ক্লাস আরো ইন্টারেস্টিং, মজার। কারণ আগামী ক্লাসের মধ্যে নির্বাহী বিভাগে ঢুকবো, ওখানে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে কথা বলবো, বর্তমান রাষ্ট্রপতির অবস্থা নিয়ে কথা বলবো, প্রধানমন্ত্রী নিয়ে কথা বলবো, হাইকোর্ট নিয়ে কথা বলবো, জজ কোর্ট নিয়ে কথা বলবো, জাতীয় সংসদ ভবন নিয়ে কথা বলবো, প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কথা বলবো, স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে কথা বলবো। ক্লাস বাদ দিয়েন না। ওকে ওকে। মৌলিক, দেখেন, মৌলিক আইনের 44 হচ্ছে মৌলিক অধিকার বলবৎকরণ। মৌলিক অধিকার বলবৎকরণ, একটু খেয়াল করেন, দেখেন, মৌলিক অধিকার বলবৎকরণ অর্থাৎ আপনার যে মৌলিক অধিকারগুলো রয়েছে, যদিও সংবিধানের মৌলিক অধিকারের কথা 18টা বলা আছে, আর মৌলিক অধিকার সংশ্লিষ্ট অনুচ্ছেদ আছে 22টা, কিন্তু আসলে আমরা যেটা জানতাম, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, এই যে 6টা যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, কিংবা সংবিধানে যে মৌলিক অধিকার দেওয়া আছে 18টা, এই মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সো এই যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার বলবৎকরণের কথা বলা হয়েছে 44 অনুচ্ছেদে। কিন্তু অনুচ্ছেদ 102-এ গিয়ে কি বলল? যদি আপনার এই মৌলিক অধিকার কোনো কারণে খর্ব হয়, তাইলে আপনি সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী আপনি হাইকোর্ট বিভাগে মামলা রুজু করতে পারবেন। আপনি মামলা করতে পারেন, সহজ কথা, এক কথায় বুঝে নেন। ওকে, দেখেন, অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে মামলা রুজু করতে পারবেন যদি আপনার কোনো কারণে মৌলিক অধিকার খর্ব হয়। 44 অনুচ্ছেদ অনুযায়ী আপনি রুজু করতে পারবেন বা রিট করতে পারবেন আর কি। ওকে, এইটা কিন্তু পরীক্ষায় বিপদে ফেলছিল, এবং অপশনে 44ও ছিল, 102ও ছিল। এটা নিয়ে কিন্তু মেবি 45 বিসিএস বা 46 বিসিএস আর ছিল, মেবি 45-এ। তো যদি মৌলিক অধিকার বলবৎকরণের কথা বলে, তাহলে আমরা 44 অনুচ্ছেদ দিব।
আর মৌলিক অধিকার খর্ব হওয়ার কারণে মামলা বা রিটের কথা বলে বা রুজুর কথা বলে মামলা, তাহলে আমরা 102 অনুচ্ছেদ দিব। খেয়াল করেন, আমরা আর 2টা অনুচ্ছেদ নিয়ে আজকে কথা বলবো, তারপরে কালকে আবার আইন বিভাগ থেকে শুরু করব। 70 অনুচ্ছেদ। 70 অনুচ্ছেদে আছে ফ্লোর ক্রোচিং। ফ্লোর ক্রোচিং হচ্ছে যদি কোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দেয় তাইলে তার আসন শূন্য হয়ে যায়। একটু খেয়াল করেন, যদি কোনো সংসদ সদস্য দলের বিপক্ষে ভোট দেয়, এই ভোটটা আসলে দেখেন, বাস্তবতা যদি বলি, আমাদের মাশরাফি ছিল হচ্ছে সংসদের হুইপ, আর মাশরাফির কাজ হলো সংসদের শৃঙ্খলা রক্ষা করা। এখন আমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে, মাশরাফি কেন প্রতিবাদ করলো না, সাকিব কেন প্রতিবাদ করলো না? মাশরাফি আর সাকিব এমপি, দলের বিরুদ্ধে কথা বলার সুযোগ নাই। এক, আমি আগে ব্যাখ্যা দেই, পরে যদি আপনার মনের মতো হয় তারপরে বললেন, আগে একটু শোনেন আমার কথা। সাকিব আর মাশরাফি আসলে এর প্রতিবাদটা জানাইতে পারে না, অনুচ্ছেদ 70-এ বাধা আছে। যদিও এই দলের বিপক্ষ বলা মানে সংসদে বলা, বাইরে বলাতে কোনো সমস্যা নাই, কিন্তু শৃঙ্খলা ভঙ্গের কারণে তার আসন শূন্য করে দিতে পারে দল। এখন এই যে সাকিব মাশরাফি কথা বলে নাই, এটা যেমন সত্য, দলের অন্যরাও কথা বলে নাই, এটাও সত্য। কে বলছে কথা? কে প্রতিবাদ করছে? কেউই প্রতিবাদ করে নাই। ওনারা কেন করতে পারেন নাই? কারণ ওনারা ফ্লোর ক্রসিং খাইবে। এখন এই মুহূর্তে সংবিধান থেকে এই ফ্লোর ক্রসিংটা উঠায় দেওয়া খুব যৌক্তিক। আমি মনে করি এটা উঠায় দেওয়া উচিত। আজকে দেখছেন আমি একটা পোস্টও করছি। ও আচ্ছা, ভালো কথা, আপনারা যারা বিজ্ঞান বইয়ের অর্ডার দিয়েছিলেন কালকে রাতে দিয়েছিলেন, আজকে পাঠিয়ে দিয়েছি, কালকে বিকালে খোঁজ দিবেন, পেয়ে যাবেন। আজকে কিন্তু সবার বই চলে গেছে, যারা বিজ্ঞান বই অর্ডার দিয়েছিলেন সবার বই চলে গেছে। হ্যাঁ, যারা বিজ্ঞান, একদম বাজারের শ্রেষ্ঠ একটা বিজ্ঞান বই, হাতে নিলে পড়লেই একটা প্রিমিয়াম ফিল পাবেন আপনি। ফ্লোর ক্রসিংটা উঠাই দেওয়া উচিত। কেন? গত 16 বছরে যদি এমপি মন্ত্রীরা শেখ হাসিনার সমালোচনা করার সুযোগ পেত, তাইলে শেখ হাসিনার ভুল ত্রুটি বের হইতো, ফ্যাসিলিজম তৈরি হতো না, ফ্যাসিবাদী মানসিকতা তৈরি হতো না। যেহেতু বিরুদ্ধে কথা বলা যাচ্ছে না, কেউ কারো বিরুদ্ধে বলতে পারতেছে না ফ্লোর ক্রসিং এর কারণে, সেহেতু যার যা খুশি সে তাই করতেছে। যেমন আপনি পাকিস্তানের কথা বলেন, এটা ব্যাড সাইডও আছে। যেমন ইমরান খান কিন্তু লিডার হিসেবে খারাপ না, কিন্তু পাকিস্তানে এই ফ্লোর ক্রসিং নাই। এই জন্য ইমরান খানের বিরুদ্ধে ভোট দিল তার দলের সদস্যরা, দিয়ে তার অভিশংসন ঘটাই দিল। সেটাই হয়তো যদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার সুযোগ থাকতো, তাহলে গত 16 বছরে কেউ না কেউ কথা বলতো, দলের 300 জনই জি হুজুর করতো না, কেউ না কেউ কথা বলতো। কথা বললে অবশ্যই হয় তার আসন শূন্য হইতো, নয় শেখ হাসিনা শুদ্ধ হইতো বা দল শুদ্ধ হইতো। সেটা সুযোগ হয় নাই। আমি মনে করি এটা একটা বাধা, আমাদের সংবিধানের এই জায়গাটা চেঞ্জ আসা উচিত। হ্যাঁ, গোলাম মাওলা রনির কথা যদি বলি, ফ্লোর ক্রসিং হয়েছিল, আমি মনে করি এই জায়গা একটা বাধা, এই জায়গা বাতিল করা উচিত। এই সংবিধানের কারেকশনে 1 নম্বরে এটা রাখা উচিত যে এটা বাদ দিয়ে দেবো, ফ্লোর ক্রসিং থাকবে না, উচিত। লাস্ট আজকের আলোচনা, অনুচ্ছেদ 77। 77-এ আছে ন্যায়পাল। ন্যায়পাল একটু খেয়াল করেন সবাই। আসলে আপনাদের অনেক সময় দেওয়া দরকার, 9টা থেকে 11টা পর্যন্ত সময় দিতে পারলে আমারও ভালো লাগবে, কিন্তু আরো 2টা সপ্তাহ আমার ক্লাস আছে। এই 2টা সপ্তাহ আমি পারতেছি না, 2টা সপ্তাহে 10টায় ক্লাস নেব। আমি গতকালকেও আপনাদেরকে বলেছি 10টায় ক্লাস নিব, এবং আপনাদেরকে আমি এই 2টা ক্লাস মানে 2 সপ্তাহ পরে আমি আপনাদেরকে অবশ্যই 9টা থেকে 11টা পর্যন্ত একদম পূর্ণাঙ্গ আপনাদেরকে টাইম দেব আমি। ন্যায়পালটা যদি আমরা সংক্ষেপে বলি, ন্যায়পালের দায়িত্ব কি? এটা একটা সংবিধিবদ্ধ পদ। ন্যায়পালের দায়িত্ব হলো রাষ্ট্রের যে প্রধান তাকেও মনিটরিং করবে।
যেমন সে করতে পারবে, বার্ষিক রিপোর্ট প্রণয়ন করবে এবং সে এটাকে সংসদে উপস্থাপন করবে। আবার ন্যায়পাল ক্ষমতা প্রয়োগ করবে, সে দায়িত্ব পালন করবে, কর্তৃপক্ষের যে কোনো কাজকে সে তদন্ত করতে পারবে। ধরেন ডক্টর ইউনূস, উনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর সাহেব, উনি ন্যায়পাল প্রতিষ্ঠা করলেন। ধরেন উনি ন্যায়পাল হিসেবে আমাকেই দায়িত্ব দিলেন, প্রলয় পালকে ন্যায়পাল বানাইলেন, আমি ন্যায়পাল হয়ে গেলাম, উনি আমাকে দায়িত্ব দিলেন। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ডক্টর ইউনূস সরকার, এই ইউনূস সরকার যা যা করছে তা তদন্ত করা, যা করতেছে তা তদন্ত করব, আমি তদন্ত করব এবং প্রয়োজন সাপেক্ষে ক্ষমতা প্রয়োগ করব। আমি দায়িত্ব পালন করব যে এই জায়গায় ভুল হচ্ছে, এটা ঠিক করেন, তদন্ত করব। দুর্নীতি করলে দুর্নীতি ধরব, অপরাধ করলে অপরাধ ধরব, ধরে তদন্ত করে আমি এটাকে কি করব? আমি এটাকে উপস্থাপন করব, আমি বার্ষিক রিপোর্ট প্রদান করব সংসদে নিয়ে। ঘটনা হইল মাথার উপরে প্রলয় পাল্টে দেওয়ার কোনো সুযোগ নাই, মানে ন্যায় পাল্টে দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ দুর্নীতি, তারপরে লোভ, তারপরে হচ্ছে অপরাধ, এইগুলোর বাইরে আমরা যেতে পারি না, এইগুলোকে ছাড়তে আমরা পারি না, কেউই পারে না, এত ভালো মানুষ কেউ নাই। অতএব ন্যায়পাল আমাদের অনুচ্ছেদ ৭৭ আছে, কিন্তু এইটার পদ সৃষ্টি করা হয় নাই, নিয়োগ দেওয়া হয় নাই। অতএব আমাকেও নিয়োগ দিবে না, কনফার্ম থাকেন। আমি ন্যায়পালটা বুঝাইলাম আমারে দিয়ে, বুঝছেন? হ্যাঁ, খাল কেটে কুমির আনা হয়, হয় না বাংলাদেশে, ঠিক আছে? এটা তদন্ত, আমারে তদন্ত করতে দিব, মাথা খারাপ হবে না। এটাই হলো ন্যায়পাল, অল্প কথায় বুঝাইলাম। আরো মানে আরো আলোচনা করতে পারলে ভালো লাগতো, কিন্তু আসলে আমি পেরে উঠছি না। আমি এত টায়ার্ড ছিলাম যে আমি এক জায়গায় বসেছিলাম সন্ধ্যায়, সেখানে ঘুমায় পড়ছি, বসা অবস্থায় ঘুমায় পড়ছি আমি, বুঝতে পেরেছেন? একটু প্রেশার যাচ্ছে আমার, আর 2টা সপ্তাহ প্রেশার আছে, তারপরে প্রেশারটা থাকবে না। আহ, আপনাদের বাংলাদেশও সেই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, আন্তর্জাতিক ভূগোল নৈতিকতায় আমি আপনাদের খুব সময় দিব, সমস্যা নেই। আর কখনো যদি কোনো মনে হয় কোথাও বুঝছেন না, কোথাও যদি আটকে যান, কোনো সমস্যা নেই, আমি আছি। আমি সার্বিক সহযোগিতা জন্য সবসময় আপনাদের পাশে আছি। আমি স্টুডেন্ট বান্ধব লোক, সবসময় স্টুডেন্টের পাশে থাকি, ভালো করি মন্দ করি। এই যে স্টুডেন্ট আন্দোলন লড়াই সংগ্রাম করছে, আমি স্টুডেন্টের পাশেই ছিলাম, চেষ্টা করেছি স্টুডেন্টদেরকে পাশে থেকে সহযোগিতা করার, সবসময় এই চেষ্টাটা আমি করি। স্টুডেন্ট না পারলে, না বুঝলে, ইনবক্স করলে আমি চেষ্টা করি তাকে বোঝায় দেওয়ার জন্য, দেরিতে হইলেও দেওয়ার চেষ্টা করি, আমি কখনোই ধৈর্যহারা হই না। অনেকেই বলে যে স্যার আপনি কি বিরক্ত হন নাকি? আমি বিরক্ত হই না, কারণ এটা আমার পেশা এবং এটা আমার নেশা। আমি চেষ্টা করি অন্ততপক্ষে ভালো পড়াই না খারাপ পড়াই সেটা আমি বলি না, আমি একটা জিনিসকে গুছিয়ে সাজিয়ে প্যাকেট করে দিতে পারি, এই কাজটা আমি সুন্দর করে একটু করে দেওয়ার চেষ্টাটা করি। সেই চেষ্টাটা আমার অব্যাহত থাকবে। আপনাদের জন্য শুভকামনা থাকলো, ভালো থাকেন। দেখা হবে পরবর্তী সপ্তাহে, আগামী সোমবারে, বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে, অর্থাৎ এর পরের ভাগ, চতুর্থ খণ্ড, পঞ্চম খণ্ড এবং ষষ্ঠ খণ্ড নিয়ে আমি কথা বলবো। ইনবক্সে মেসেজ করেছিলাম 2-1টা কনফিউশন নিয়ে, আমি দেখব। হ্যাঁ, আমি দেখব, হয়তো সময় পাইনি বা দেখা হয়েই উঠে নাই, দেখব, ঠিক আছে? ওকে। আমার জিকে বইটা হচ্ছে ভাই টিচার সিরিজ নামে, আমার জিকে বই, হ্যাঁ, এই যে এই নামে, এটা হলো বিজ্ঞান টিচার সিরিজ, এখনো আসে নাই, এই মাসের শেষে আসবে, আন্তর্জাতিকটা আসবে এই মাসে। এটা হলো, ঠিক আছে, টিচার সিরিজ, এটা বিজ্ঞান। তো যারা বিজ্ঞানের ভালো প্রস্তুতি নিতে চান,
এই মুহূর্তে বাজারে এসছে ভালো বই নাই। আপনি না হলে নীলক্ষেতে গিয়ে একটু ধরে বা পার্শ্ববর্তী লাইব্রেরিতে গিয়ে একটু ধরে দেখে আইসেন, তাইলেই বুঝবেন। ঠিক আছে, অসাধারণ ক্লাস উপভোগ করলাম। ঠিক আছে, সংবিধান অনেক ভালো বুঝেছি স্যার, ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যত জটিল প্রশ্ন আছে আমার জন্য রেখে দিবেন, সংবিধান থেকে যত জটিল প্রশ্ন আছে আমার জন্য রেখে দিবেন। আশা করি আপনাকে একটা সলিউশন দিতে পারবো, কিংবা বর্তমান অবস্থা নিয়েও আমাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবো। কিন্তু অনলাইনটা আসলে এমন অবস্থা হয়েছে যে অনলাইনে অনেক কথা বলা যায় না। হ্যাঁ, অনলাইনে অনেক কিছু বলা যায় না। আমি বলি এক কনসেপ্ট থেকে আপনি ধরে নেন আর এক কনসেপ্টে, আমি বলি এক আইডিওলজিস থেকে আপনি আর এক আইডিওলজিসে নিয়ে যাবেন। এই জন্য আমরা অনেক কথা অনলাইনে বলতে চাই না, বলতে পারি না, এই জায়গা থেকে আমরা বের হয়ে আসি। ঠিক আছে, যাই হোক, শুভকামনা সবার জন্য।